ওম শান্তি। আজকের এই মুরলি মন্থনে যারা শুনছেন সেই সব রুহানি ভাই ও বোনেদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওম শান্তি, সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে শুরুতেই একটা খুব চেনা ছবি দিয়ে কথা বলা যাক। মানে ধরুন, বাইরে থেকে দেখলে অনেকের জীবনটা একদম নিখুঁত মনে হয়, তাই না? হ্যাঁ, ওই বড় বাড়ি, লেটেস্ট টেকনোলজি। দামি গাড়ি, আরামায়েশের কোনো অভাব নেই। কিন্তু ভেতরের ছবিটা একেবারেই আলাদা। সেখানে শুধুই এক অদ্ভুত শূন্যতা আর একটা অশান্তি কাজ করে। একদম। মানুষের এই যে বৈষয়িক পরিপূর্ণতা আর আত্মিক শূন্যতার মধ্যে একটা বিশাল ফারাক, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। ঠিক। আর এই শূন্যতার কারণটাই আজকের সোর্স মেটেরিয়াল, মানে ২১শে মে ২০২৬-এর মূল্যিতে খুব সুন্দরভাবে উঠে এসেছে। পড়ে মনে হলো মানুষের বুদ্ধিতে যেন একটা অত্যন্ত ভারী আম জং ধরা গোদরেজ কোম্পানির তালা লাগানো আছে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, সেই তালায় এমন জং ধরেছে যে তার চাবিটাই আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তো আজকের এই ডিপ ডাইভের মূল মিশনটাই হলো পরমপিতার দেওয়া সেই নিখোঁজ চাবিটি খুঁজে বের করা, আর শ্রীমত অনুসারে কিভাবে একে অপরকে সত্যিকারের সুখ দেওয়া যায় সেই রহস্যটা ডিকোড করা। দারুণ একটা মিশন। মানে বুদ্ধির ওই গোদরেজের তালাটা খোলার আগে আমাদের বুঝতে হবে যে আমরা প্রতিদিনের জীবনে কিভাবে একে অপরকে সুখ দেওয়ার চেষ্টা করছি এবং কোথায় কোথায় গিয়ে আমরা ফেল করছি। চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এই জায়গাটাতেই শ্রীমত আর আসুরিক মতের পার্থক্যটা খুব স্পষ্টভাবে উঠে আসে আজকের টেক্সটে। হ্যাঁ, আমরা তো সাধারণত ভাবি যে কাউকে একটু বিপদে সাহায্য করলাম বা কিছু টাকা দিলাম বা দুটো মিষ্টি কথা বললাম, মানেই আমরা তাকে খুব সুখ দিচ্ছি। ঠিক, কিন্তু শ্রীমতের গভীরে গেলে দেখা যায় এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। মানে ধরুন, আজকালকার লেটেস্ট স্মার্টফোনগুলোর মতো ব্যাপারটা। আচ্ছা, দারুণ একটা তুলনা। হ্যাঁ, মানে কেউ যদি একটা স্মার্টফোনের বাইরের স্ক্রিনটা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে, একটা দামি কাভারও লাগিয়ে রাখে। হ্যাঁ ভাই, হ্যাঁ, বেস স্ক্রিনটা চকচক করছে। ঠিক, কিন্তু ভেতরের অপারেটিং সিস্টেমের অবস্থাটা কি? সেখানে যদি ভাইরাসে ভর্তি থাকে তাহলে তো ফোনটা হ্যাং করবেই। একদম। ওই স্মার্টফোনের উপমাটার ভেতরের বিজ্ঞানটা বিশ্লেষণ করলে আসরিক মতের আসল রূপটা ধরা পড়ে। আমরা যখন আসরিক মতের কথা বলি, তখন চট করে মনে হয় বোধহয় কাউকে মারধর করা বা গালিগালাজ করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ততটা স্থূল নয়। আসরিক মত অত্যন্ত সূক্ষ্ম। আপনি বাইরে থেকে স্ক্রিন যতই পরিষ্কার করুন, ফোনের ইন্টারনাল মেমোরিতে যদি দেহ অভিমান আর প্রত্যাশার মতো ভাইরাস ভর্তি থাকে। তাহলে সেই সম্পর্কগুলো হ্যাং করবেই। ঠিক তাই। আমাদের প্রতিটি তথাকথিত ভালো কাজ বা সেবার পেছনে যখন সূক্ষ্ম কোনো স্বার্থ বা প্রতিদানের আশা লুকিয়ে থাকে, সেটাই হলো আসরিক মত। কিন্তু মানে একটু বাস্তব দিক থেকে যদি দেখি, এটা তো মানুষের এক প্রকার স্বভাব। মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে এখন। আমি যদি কাউকে বিপদে সাহায্য করি, নিজের সময় বা অর্থ দিই, তখন অবচেতনভাবে একটু কৃতজ্ঞতা তো আশা করবই। অন্তত সে আমাকে একটু সম্মান করুক। এই প্রত্যাশা নামক ভাইরাসটাকে পুরোপুরি ডিলিট করা কি আদৌ প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল কিনা সেটা নির্ভর করছে আপনি নিজেকে এবং সামনের মানুষটিকে কি হিসেবে দেখছেন তার উপর। আচ্ছা। যখনই আমরা কাউকে সাহায্য করি আর প্রতিদান আশা করি, তখন সেই সম্পর্কটা হয়ে যায় একটা লেনদেন বা ট্রানজ্যাকশন। হ্যাঁ, মানে আমি তোমাকে এটা দিলাম, তুমি আমাকে ওটা দাও গোছের। একদম। এই আমি করছি এবং আমার সম্মান পাওয়া উচিত, এই বোধটাই হলো সেই মারাত্মক ভাইরাস। যখনই সেই সূক্ষ্ম প্রত্যাশাগুলো পূরণ হয় না, তখনই আমাদের ভেতরে দুঃখের সৃষ্টি হয়। ও আচ্ছা, মানে আমরা ভালোবাসার নামে আসলে অন্য মানুষের ওপর একটা মানসিক চাপ সৃষ্টি করি। ঠিক, কিন্তু শ্রীমত আমাদের শেখায় আত্মিক দৃষ্টির কথা। মানে সামনের মানুষটিকে একটি নিছক রক্তমাংসের শরীর না ভেবে। একটি আত্মা হিসেবে দেখা। তখন এই ভাইরাসের বিনাশ ঘটে। কারণ আত্মার সাথে আত্মার সম্পর্কে কোনো জাগতিক প্রত্যাশা বা স্বার্থের জায়গা থাকে না। কাউকে নিজের উপর নির্ভরশীল না করে আত্মনির্ভর করে তোলাটাই হল সত্যিকারের সুখ দেওয়া। একদম তাই। তার মানে যতক্ষণ আমরা বডি কনসিয়াসনেস বা দেহ অভিমানে আটকে আছি, আমাদের দেওয়ার সুখটাও আসলে দুঃখেরই একটা সূক্ষ্ম রূপ। হ্যাঁ, একটা সূক্ষ্ম রূপান্তর মাত্র। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, যুগের পর যুগ ধরে তো মানুষ এই মোহ বা প্রত্যাশা থেকে বেরোনোর চেষ্টা করছে, এত সৎসঙ্গ, এত শাস্ত্রপাঠ। হ্যাঁ, হাজার হাজার বছরের ভক্তিমার্গ। ঠিক,
এত বিশাল আয়োজনের পরেও মানুষের বুদ্ধির এই জং ধরা তালাটা কেন খুলল না? এই ভাইরাস কি বাইরের কোনো অ্যান্টিভাইরাস দিয়ে মোছা যেত না? আসলে ভক্তিমার্গের একটা নিজস্ব জায়গা আছে ঠিকই, কিন্তু সেখানে ফোকাসটা থাকে মূলত বাইরের দিকে। মানে ওপরের দিকে তাকিয়ে ভগবানের কাছে কিছু চাওয়া। মানুষ ভগবানের কাছে শান্তি ভিক্ষা করে, কিন্তু নিজের ভেতরের মেকানিজম পরিবর্তনের কোনো চাবিকাঠি তাদের কাছে থাকে না। বুঝতে পারছি। সেই চাবি জাগতিক কোনো ধর্মগ্রন্থে বা মানবীয় দর্শনের কাছে নেই। এই চাবি বা মাস্টার কি একমাত্র সর্বশক্তিমান শিব বাবার কাছেই আছে। ওই যে তালায় জং ধরেছে সেটা তো একদিনে হয়নি। একদম না। সেটা হলো হাজার হাজার বছরের জন্মান্তরের কর্মভোগ এবং বিকৃত সংস্কারের একটা পুরু স্তর। আর একমাত্র যখন সৃষ্টিচক্রের আদি মধ্য এবং অন্তের নিখুঁত জ্ঞান বুদ্ধিতে প্রবেশ করে তখনই সেই জং কাটতে শুরু করে। ঠিক বলেছেন। এটি হলো সম্পূর্ণ একটি সফটওয়্যার রিরাইট, কোনো সাধারণ অ্যান্টিভাইরাস প্যাচ নয়। দারুণ বলেছেন, সফটওয়্যার রিরাইট। আচ্ছা, সৃষ্টিচক্রের এই আদি মধ্য অন্তের জ্ঞান সত্যি একটা অসাধারণ পরিপ্রেক্ষিত তৈরি করে। হ্যাঁ, আজকের মুরলিতে এই যে অর্ধেক কল্প সুখ আর অর্ধেক কল্প দুঃখের খেলার কথা বলা হয়েছে। একটু গভীরে যাওয়া যাক। পুরো ৫,০০০ বছরের এই চক্রটাকে যদি আমরা একটা ম্যারাথনের সাথে তুলনা করি তাহলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হয়। ম্যারাথনের উপমা, হ্যাঁ, এটা বর্তমান সময়ের মানসিক অবস্থাকে খুব নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পারে। ধরুন, যখন কেউ ৪২ কিলোমিটারের ম্যারাথনে অলরেডি ৪০ কিলোমিটার দৌড়ে ফেলেছে তখন তার অবস্থাটা কেমন হয়? তখন তো শারীরিক এবং মানসিক দুদিক থেকেই চূড়ান্ত ক্লান্তি। একদম। শরীরের প্রতিটি পেশি তখন ব্যথায় চিৎকার করে। ল্যাকটিক অ্যাসিড জমে পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে যায়। মনে হয় আর এক পাও চলা সম্ভব নয়। ঠিক। মনে হয় এখানেই দৌড় শেষ করে দিই। কিন্তু ঠিক সেই চূড়ান্ত ভাঙনের মুহূর্তে যখন রানার জানতে পারে বা দূর থেকে দেখতে পায় যে ফিনিশ লাইন আর মাত্র ২ কিলোমিটার দূরে, হ্যাঁ, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সমস্ত ক্লান্তি ছাপিয়ে শরীরের ভেতর থেকে একটা গোপন শক্তির উৎস যেন খুলে যায়। সে নতুন উদ্যমে স্প্রিন্ট করতে শুরু করে। দারুণ একটা মেকানিজম এটা। কলিযুগের শেষে এই যে চরম দুঃখ, হতাশা আর অবক্ষয়ের সময়টি আমরা পার করছি, এটি হলো সেই ম্যারাথনের একেবারে শেষ পর্যায়ে। মানে নতুন রাজধানী বা সত্যযুগ একেবারে সামনে, ফিনিশ লাইন দেখা যাচ্ছে। একদম তাই। আর এই জন্যই শিব বাবা এই অন্তিম সময়ে পরমধাম ত্যাগ করে আমাদের এই মাস্টার কি দিতে এসেছেন, যাতে আমরা ওই শেষ দৌড়টুকু সম্পূর্ণ করতে পারি। ঠিক। আর এখানে মুরলীতে ভারতবাসীদের যে অলরাউন্ড পার্ট বা শুরু থেকে শেষ পর্যন্ত ভূমিকা পালনের কথা বলা হয়েছে, তার পেছনের দর্শনটা বোঝা খুব জরুরি। এই অলরাউন্ড পার্টের জায়গাটাতেই কিন্তু অনেকের মনে একটা খটকা লাগে। হ্যাঁ, অনেকেই ভাবেন যে কেন এমনটা হয়। মানে প্রশ্ন ওঠে যে আমরাই কেন এত জন্ম নেব, এত কষ্ট ভোগ করব, সত্যযুগের দেবতাত্মারাই কেন ধীরে ধীরে ত্রেতা দাপর হয়ে কলিযুগের এই চরম পতনের স্তরে এসে পৌঁছাবে। হ্যাঁ, বাইরে থেকে দেখলে তো এটাকে একটা বড়সড় সাজা বা পানিশমেন্ট বলেই মনে হয়। একদম তাই। কিন্তু এটি কোনো সাজা নয়, বরং এটি হলো হিরো অ্যাক্টরের সবচেয়ে বড় প্রিভিলেজ বা বিশেষ অধিকার। হিরো অ্যাক্টরের অধিকার মানে নাটকের মূল চরিত্র। ঠিক। একটা নাটক বা সিনেমায় যে মূল চরিত্র থাকে তার রোলটাই সবচেয়ে লম্বা হয়। হ্যাঁ, সেই তো সবসময় স্টেজে থাকে। সেই সবচেয়ে বেশি সুখ ও ঐশ্বর্যের অধিকারী হয়, আবার চিত্রনাট্যের দাবিতে তাকেই সবচেয়ে কঠিন মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। ও আচ্ছা, সৃষ্টির একটা অত্যন্ত সূক্ষ্ম নিয়ম আছে, কন্ট্রাস্ট বা বৈপরীত্যের নিয়ম। একদম। যে সবচেয়ে গভীর অন্ধকার দেখেছে সেই আলোকের প্রকৃত মর্ম বুঝতে পারে। যারা সৃষ্টির নাটকে অনেক পরে প্রবেশ করেছে তারা তো সত্যযুগের সেই সম্পূর্ণ শতপ্রধান সুখের অনুভূতিটাই জানে না। ঠিক তাই। তাই হিরো অ্যাক্টরদের এই অন্তিম সময়ের দুঃখটা আসলে তাদের আগামী কল্পের সুখের গভীরতা নির্ধারণ করে। তাহলে এই সব কিছুর প্রকৃত অর্থ কি দাঁড়ায়? যদি আমরা জানি যে ফিনিশ লাইন এত কাছে আর এই পুরনো জগৎটা আসলে দুঃখের একটা বিশাল চক্র মাত্র। তাহলে তো লজিক বলে আমাদের সবার উচিত ফিনিশ লাইনের দিকে দৌড়ানো। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? মানুষ সেই রেস ট্র্যাকের ওপরেই বড় বড় প্রাসাদ বানাচ্ছে। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ট্র্যাজেডি। এই পুরনো দুনিয়ার সম্পদের মোহে তারা এমনভাবে আটকে আছে যেন এটাই তাদের চিরস্থায়ী ঠিকানা। মুরলিতে যেমন রাবণের জেলের শোক বাটিকায় প্রসঙ্গটি এসছে। হ্যাঁ, অশোক বাটিকা নয়, ওটা আসলে শোক বাটিকা। ঠিক। আজকের দিনের এই বিপুল বৈষয়িক সম্পন্নতা,
এই যে এত ব্যাংক ব্যালেন্স, স্টেটাস, ক্ষমতা, এগুলো তো আসলে একটা সোনার খাঁচার মতো। খাঁচাটা সোনার হতে পারে, তার ডিজাইনে হয়তো লেটেস্ট আর্কিটেকচার আছে। কিন্তু ভেতরে বসে থাকা পাখিটার তো আকাশে ওড়ার কোনো স্বাধীনতা নেই। সে তো ভেতরে ভেতরে এক অজানা আতঙ্কে ছটফট করছে। একদম। সেই সোনার খাঁচার ভেতরে প্রত্যেকেই কোনো না কোনো সূক্ষ্ম বিকারের গোলাম হয়ে বসে আছে। কেউ নিজের তৈরি করা ইমেজের গোলাম, কেউ ক্ষমতার, আবার কেউ বা সম্পর্কের মোহের। এটাই হলো আধুনিক যুগের শোকবাটিকা। আর এই মোহ বা অ্যাটাচমেন্ট কতটা মারাত্মক আকার ধারণ করেছে তা বুঝতে হলে মুরলিতে দেওয়া সাপের খোলস ত্যাগের দৃষ্টান্তটি বিশ্লেষণ করতে হবে। সাপের খোলস, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা উদাহরণ। সত্যযুগে আত্মারা খুব ভালোভাবে জানত যে শরীর কেবল একটি পোশাক মাত্র। হ্যাঁ, একটা কস্টিউম। তাই যখন সময় হতো, একটি সাপ যেমন কোনো রকম কষ্ট বা যন্ত্রণা ছাড়াই তার পুরনো খোলস ছেড়ে বেরিয়ে আসে, আত্মারাও ঠিক তেমনি অত্যন্ত অনায়াসে এক প্রকার হাসি মুখে পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করত। সেখানে মৃত্যুর কোনো শোক ছিল না। আর এখনকার পরিস্থিতিটা ঠিক তার বিপরীত। মৃত্যু বা বড় কোনো রোগের কথা শুনলেই মানুষ আতঙ্কে শিউরে ওঠে। হ্যাঁ, কান্নাকাটি, হাহাকার পড়ে যায়, যেন শরীরটা শেষ হওয়া মানে অস্তিত্বের চিরস্থায়ী বিলুপ্তি। এর কারণটাই তো বডি কনশাসনেসের চরম পর্যায়ে, তাই না? একদম। মানুষ শরীরের সাথে নিজেকে এতটাই একাত্ম করে ফেলেছে যে শরীর ছাড়াও যে তার একটা স্বাধীন, শাশ্বত অস্তিত্ব আছে, সেই চেতনাটাই লুপ্ত হয়ে গেছে। এই অজ্ঞানতাই হল মানুষের সমস্ত ভয়, ইনসিকিউরিটি এবং শোকের মূল কারণ। তাই শিববাবা বারবার মনে করিয়ে দেন, এই শরীরটা হলো একেবারে অন্তিম পুরনো একটা জুতোর মতো। এর প্রতি মোহ ত্যাগ না করলে খাঁচার দরজা খোলা থাকলেও পাখি উড়তে পারবে না। এই খাঁচা থেকে বেরোনোর তাড়নাতেই কিন্তু অনেকেই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার দিকে ঝোঁকেন। হ্যাঁ, অনেকেই শান্তি খোঁজেন। কিন্তু সেখানেও একটা বড় ফাঁদ আছে। অনেকেই ধ্যানে বসে ভগবানের সাক্ষাৎকার করতে চান বা কোনো চমৎকার দেখতে চান। মিরাকেলের আশায় থাকেন। তারা ভাবেন চোখের সামনে কোনো দিব্য আলো দেখলে বা কোনো দেবদেবীর দর্শন পেলেই বোধহয় জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু আপাতদৃষ্টিতে এতে দোষের কিছু মনে না হলেও শ্রীমতে এই সাক্ষাৎকারের মোহের বিরুদ্ধে খুব কড়াভাবে সতর্ক করা হয়েছে। সেটাই তো, ঈশ্বর দর্শন তো ভালো জিনিস, তাহলে এত মানা কেন? কারণ এই সাক্ষাৎকারের মোহ আধ্যাত্মিকতার পথে একটা বড় মরীচিকা। মুরলিতে এই জায়গাটা পরিষ্কার করতে জোনাকির একটা অসাধারণ মেকানিজম ব্যবহার করা হয়েছে। জোনাকি মানে ফায়ারফ্লাই? হ্যাঁ, জোনাকি আকারে ক্ষুদ্র হলেও তাকে স্থূলচোখ দিয়ে দেখা যায়, তার একটা ফিজিক্যাল ডাইমেনশন বা আকার আছে। আচ্ছা। কিন্তু আত্মা এবং পরমাত্মা জোনাকির চেয়েও ক্ষুদ্র, একেবারে সূক্ষ্ম বিন্দু স্বরূপ। এদের কোনো ফিজিক্যাল ফর্ম নেই। আচ্ছা, মানে চোখ দিয়ে দেখার কিছু নেই এখানে। একদম। এখন কেউ যখন স্থূল চোখের দর্শনে বা সাক্ষাৎকারের মোহে আটকে পড়ে, তখন মায়া অত্যন্ত চতুরভাবে সেখানে প্রবেশ করে। এই জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার। মায়ার এই প্রবেশ করার মেকানিজমটা ঠিক কীরকম? ধ্যানে একটা আলো দেখলে তো মানুষের ভালোই লাগার কথা, সেখানে পতনটা কিভাবে হয়? পতনটা হয় স্পিরিচুয়াল ইগো বা আধ্যাত্মিক অহংকারের মাধ্যমে। ও আচ্ছা। ধরুন, কেউ ধ্যানে একটা আলো দেখল বা কোনো অদ্ভুত চমৎকার অনুভব করল। তার ব্রেন সাথে সাথে সিগন্যাল দেয়, আমি তো অন্যদের চেয়ে স্পেশাল। আমি এত বড় যোগী হয়ে গেছি যে ভগবান আমাকে দর্শন দিচ্ছেন। ঠিক এই সূক্ষ্ম অহংকারটা আত্মাকে তার মূল লক্ষ্য অর্থাৎ আত্মরূপান্তরের কাজ থেকে সম্পূর্ণ পদভ্রষ্ট করে দেয়। বুঝতে পারলাম। প্রকৃত রূপান্তর বা ট্রান্সফরমেশন কিন্তু কোনো জাদুমন্ত্র, চমৎকার বা সাময়িক ভিজুয়াল এক্সপিরিয়েন্সে হয় না। একদম না। চমৎকারের উপর ভিত্তি করে যে আধ্যাত্মিকতা তৈরি হয় তা অত্যন্ত ভঙ্গুর। তাহলে সেই রূপান্তরের আসল উপায়টা কি? মেমোরি থেকে ওই ভাইরাস ডিলিট করার দীর্ঘস্থায়ী প্রসেসটা আসলে কেমন? সেই প্রসেস হল গভীর জ্ঞান এবং রাজযোগের নিরন্তর অনুশীলন। মানে নিজের ভেতরের পুরনো আসরিক সংস্কারগুলোকে এই যোগাগ্নিতে তিল তিল করে ভস্ম করা। হ্যাঁ, তার মাধ্যমেই আসল পরিবর্তন আসে। নর থেকে নারায়ণ হওয়ার যে ব্লুপ্রিন্ট, তা কোনো সাময়িক সাক্ষাৎকারে পূরণ হয় না। এর জন্য চাই নিরন্তর পুরুষার্থ। মানে নিজের চিন্তাধারার উপর কনস্ট্যান্ট নজরদারি রাখা? তার মানে কোনো শর্টকাট বা ম্যাজিক পিল নেই? না, কোনো ম্যাজিক পিল নেই।
কিন্তু এইখানেই তো আসে সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। কিরকম? প্রতিদিনের এই যে কর্মব্যস্ত জীবন, সকাল ৯টা থেকে ৫টার অফিস পলিটিক্স, সংসারের হাজারো চাপ, ট্রাফিক জ্যাম, ইএমআই এর টেনশন, হ্যাঁ, এগুলো তো আছেই। এর মধ্যে আমরা কিভাবে এই আত্মঅভিমানী স্থিতি বা সোল কনসিয়াসনেস ধরে রাখতে পারি? এই প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের অত্যন্ত বাস্তবসম্মত সমাধান রয়েছে আজকের মুরলির বরদানের মধ্যে। আচ্ছা, কি বলা হয়েছে সেখানে? সেখানে বলা হয়েছে কর্মযোগী ভব, অর্থাৎ কর্ম এবং যোগের মধ্যে একটি নিখুঁত ব্যালেন্স তৈরি করা। কর্ম আর যোগ। কর্ম মানে হল আমাদের ব্যবহারিক জীবন, প্রাত্যহিক দায়িত্ব, অফিস, সংসার, আর যোগ মানে হল পরমার্থ, অর্থাৎ পরমাত্মার সাথে অবিচ্ছিন্ন মানসিক সংযোগ। দুটো ট্র্যাক সমান্তরালভাবে চলবে? একদম। শরীর নির্বাহের কাজ করতে গিয়ে আত্মার নির্বাহর বিষয়টা যেন আউট অফ ফোকাস না হয়ে যায়। আমরা সবাই থিওরেটিক্যালি তো কারণহার আর কারাবনহারের কনসেপ্টটা জানি। হ্যাঁ, কারণহার মানে আমি করছি, আর কারাবানহার মানে ঈশ্বর আমার দ্বারা করাচ্ছেন। কিন্তু বাস্তবে ধরুন আমি অফিসে একটা দুর্দান্ত প্রজেক্ট ডেলিভার করলাম, বা কোনো একটা বড় সেবামূলক কাজ খুব নিখুঁতভাবে শেষ করলাম। তখন তো সবাই প্রশংসা করবে। ঠিক, তখন চারপাশের মানুষ যখন হাততালি দেয়, প্রশংসা করে, তখন ব্রেনের ওই ইগো সেন্টারকে আমরা কিভাবে বাইপাস করব? বসের সামনে দাঁড়িয়ে বা স্টেজে মাইক হাতে নিয়ে আমি তো কেবল নিমিত্ত মাত্র, এই অনুভূতিটা ধরে রাখা তো ভীষণ কঠিন। কঠিন, কারণ আমরা সফলতার সাথে নিজের আইডেন্টিটি বা পরিচয়কে জুড়ে ফেলি। একদম। এই জায়গাটাতে কোরবানহারা স্মৃতিটা একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। যখন প্রশংসা আসে, তখন যদি আমরা ভাবি আমার বুদ্ধিতে এই আইডিয়াটা এলো কোথা থেকে, তখন বুঝতে পারবো সোর্সটা আমি নই। এটা বুঝতে গিয়ে একটা সুন্দর অ্যানালজি মাথায় আসছে। একটা কলমের কথা ভাবা যাক। বাহ, বলুন। ধরুন, একটা সাধারণ কলম দিয়ে কোনো বিশ্ববিখ্যাত কালজয়ী কবিতা বা মাস্টারপিস লেখা হয়েছে। কিন্তু কলম কি কখনো দাবি করতে পারে যে আমি এই কবিতাটা লিখেছি, আমার ভেতরে এত প্রতিভা? না, কলম সেটা দাবি করতে পারে না। কলমের কাজ শুধু কালির ফ্লোটা ঠিক রাখা। লেখার সমস্ত কৃতিত্ব এবং দায়ভার সব সময় লেখকেরই থাকে। হ্যাঁ, আমরাও তো আসলে পরমপিতার হাতের এক একটা কলম মাত্র। ঠিক, তিনি যে কালি বা এনার্জি দিচ্ছেন সেটা শুধু পৃথিবীতে প্রবাহিত করার একটা মাধ্যম। আমরা ওই কলমের উপমাটা আজকের মুরলির স্লোগানের মর্মার্থ বুঝতে দারুণ সাহায্য করে। আমরা যদি একে বৃহত্তর পটভূমির সাথে যুক্ত করি, স্লোগানে সত্যিকারের বৈরাগ্যের কথা বলা হয়েছে। বৈরাগ্য, দুনিয়ার চোখে তো বৈরাগ্য মানে হলো গৈরিক বসন পড়া, জঙ্গল বা পাহাড়ে চলে যাওয়া। সংসার ত্যাগ করা। কিন্তু শ্রীমতে বৈরাগ্যের সংজ্ঞাটা সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, কারণ জঙ্গলে গিয়ে বসলেও তো মনের ভেতরের রাগ বা অহংকার জঙ্গলে চলে যায় না, সেটা তো ব্রেনের ভেতরেই বসে থাকে। ঠিক বলেছেন। আসল বৈরাগ্য হল নিজের ভেতরের ওই পুরনো আসুরিক সংস্কারগুলোকে চিহ্নিত করা এবং তাদের প্রতি ডিট্যাচমেন্ট তৈরি করা। আচ্ছা। মুরলিতে এটাকে একটা পুরনো ছেঁড়া আর পায়ে বেঁধা জুতোর সাথে তুলনা করা হয়েছে। পায়ে বেঁধা জুতোর সাথে? হ্যাঁ, ধরুন আপনার একটা জুতো আছে যেটা দেখতে হয়তো খুব পরিচিত, অনেক দিন ধরে পরছেন, কিন্তু জুতোটার ভেতরে একটা পেরেক বেরিয়ে আছে। উফ, সেটা পরলেই তো পায়ে রক্ত পড়বে, হাঁটতে কষ্ট হবে, ব্যথায় কুঁকড়ে যেতে হবে। ঠিক। আপনি কি সেই জুতোটাকে মায়ায় পড়ে আলমারিতে যত্ন করে সাজিয়ে রাখবেন? একদমই না। যে জিনিস আমাকে প্রতি পদে রক্ত ঝরাচ্ছে তাকে আমি সবার আগে ডাস্টবিনে ফেলে দেব। তার প্রতি তো কোনো মোহ থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা আমাদের নেতিবাচক সংস্কারগুলোর সাথে ঠিক উল্টো কাজটাই করি। মানে? ওই রাগ, জেদ, ঈর্ষা বা সূক্ষ্ম অহংকার। হ্যাঁ, যেগুলো দিনের পর দিন আমাদের মানসিক শান্তি নষ্ট করছে, ব্লাড প্রেশার বাড়াচ্ছে, সম্পর্কগুলো ভেঙে দিচ্ছে, সেগুলোকে আমরা আমার স্বভাব বা আমার পার্সোনালিটি বলে সযত্নে আগলে রাখি। আমরা ভাবি এই রাগ বা ইগোবোধ বোধহয় আমাদের দুনিয়ার হাত থেকে রক্ষা করছে। কিন্তু আসলে ওগুলোই হলো সেই পেরেকোঠা পুরনো যুক্ত। যখন এই পুরনো স্বভাবগুলোর আসল ক্ষতিকারক রূপটা আমরা পরিষ্কার দেখতে পাব, তখন সেগুলোর প্রতি স্বাভাবিকভাবেই একটা তীব্র ঘৃণা বা অনাসক্তি তৈরি হবে। ওই পুরনো জুতোর মতো এক ঝটকায় সেগুলোকে ত্যাগ করার যে মানসিকতা, সেটাই হলো সত্যিকারের বৈরাগ্য। একদম তাই। আর এই বৈরাগ্য আসার পরেই তো আমরা সেই চূড়ান্ত স্থিতিতে পৌঁছাতে পারব, যার কথা আজকের অব্যক্ত ইশারাতে বলা হয়েছে। হ্যাঁ, ভ্রুকুটির মাঝখানে অকাল তক্তে বসে থাকা। অকাল তখ্ত মানে এমন একটা সিংহাসন যার উপর কালের কোনো প্রভাব নেই, যার কখনো মৃত্যু নেই। ভ্রুকুটির মাঝখানটা হলো আত্মার সিট বা কন্ট্রোল রুম, আর সেখানে বসে এক রস স্থিতিতে থাকা।
মানে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, কেউ আমার চরম প্রশংসা করুক কি তীব্র নিন্দা করুক, ব্যবসায় বিশাল লাভ হোক কি ক্ষতি, কোনো কিছুর ঢেউ যেন আত্মাকে টলাতে না পারে, একেবারে স্থির অটল একটা অবস্থা। এই পুরো বিশ্লেষণটাকে যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে দেখি শিববাবার দেওয়া জ্ঞান দিয়ে আমরা আমাদের বুদ্ধির জংধরা তালাটা খুলছি। তারপর বুঝতে পারছি যে আমরা ৫,০০০ বছরের একটা দীর্ঘ ম্যারাথনের একেবারে ফিনিশ লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মায়ার দেওয়া শোকবাটিকায় সোনার খাঁচার মোহ ত্যাগ করে কোনো সাময়িক চমৎকার বা সাক্ষাৎকারের ফাঁদে না পড়ে আমরা করবনার স্মৃতিতে কর্মযোগী হচ্ছি। আর সবশেষে ভেতরের পুরনো অহংকারের জুতোটাকে সম্পূর্ণভাবে ত্যাগ করে ভ্রুকুটির মাঝে সেই অকাল তক্তে স্থিত হচ্ছি। এটাই তো জ্ঞান, যোগ, ধারণা এবং সেবার একটা কমপ্লিট প্যাকেজ। সত্যি অসাধারণ একটা প্যাকেজ। এই যাত্রাপথটা বিশ্লেষণ করতে গিয়ে প্রতিটা স্টেপের পেছনের বিজ্ঞানটা আজ খুব স্পষ্ট হয়ে উঠল। আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই সমাপ্ত করার আগে সম্পূর্ণ নতুন একটা দিক নিয়ে চিন্তা করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। আমরা একটু আগেই হিরো, অ্যাক্টর এবং এই জগৎকে একটা বিশাল নাটক হিসেবে আলোচনা করলাম। যদি আমরা ভেবে দেখি আমরা প্রত্যেকেই এই নাটকের অভিনেতা, তাহলে আমাদের জীবনে যারা ভিলেন বা খলনায়কের চরিত্রে অভিনয় করে দিনের পর দিন আমাদের কষ্ট দিচ্ছে, পদে পদে বাধা সৃষ্টি করছে, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? এটা খুব গভীর একটা প্রশ্ন। তারাও তো আসলে আমাদেরই মতো কোনো না কোনো স্ক্রিপ্ট অনুযায়ী নিজেদের পার্ট বাজাচ্ছে, তাই না? একটা নাটকে ভিলেন যত শক্তিশালী হয়, হিরোর জয় ততটাই মহিমান্বিত হয়। ঠিক তাই। এই নাটকীয় দৃষ্টিভঙ্গি বা ড্রামার কনসেপ্টটা যদি আমরা সত্যি উপলব্ধি করতে পারি, তাহলে কি আমাদের ভেতরের সমস্ত অভিযোগ, রাগ আর ক্ষমা না করতে পারার কষ্টগুলো এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায় না? একদম। দৃষ্টিভঙ্গি পাল্টে গেলেই তো সব শান্ত হয়ে যায়। ভাবুন তো, আমাদের সেই পুরনো ছেঁড়া অহংকারের জুতোটা যা এতদিন পায়ে রক্ত ঝরাচ্ছিল, সেটা যদি আজ রাতে আমরা চিরতরে খুলে ফেলি, তাহলে আগামীকাল সকালে সম্পূর্ণ খালি পায়ে অহংকারহীন অবস্থায় আমাদের জীবনের প্রথম পদক্ষেপটা কেমন হবে? অসাধারণ একটা অনুভূতি হবে। সেই ব্যথামুক্ত স্বাধীন যাত্রাপথে আমরা নতুন আর কি আবিষ্কার করতে পারব, সেটা নিয়ে অবশ্যই ভেবে দেখার মতো। আজকের সোর্স মেটেরিয়ালের এই গভীর মন্থন আমরা এখানেই সমাপ্ত করছি। রুহানি যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে যারা শুনছেন তাদের সবার শান্তি এবং স্থিরতা বজায় থাকুক। ওম শান্তি। ওম শান্তি।